আজ বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা জরুরি বললেন রিজভী। বজ্রপাতে বাড়ছে প্রাণহানি। ফ্যাসিস্ট আমলে শত কোটি টাকার প্রকল্পেও নেই কার্যকারিতা। বাস্তবায়ন অনিয়মে মেলেনি সুফল বলছেন বিশেষজ্ঞরা। দূষণে জর্জরিত গাজীপুরের নদী, খাল, নর্দমা। বিরূপ প্রভাবে ব্যাহত কৃষি উৎপাদন। নানা রোগে আক্রান্ত স্থানীয়রা। ব্যবস্থা গ্রহণের আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। এবং উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল। শহরে বেড়েছে যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পৌর সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ বিএনপির ৩ অঙ্গ সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরেই অনুষ্ঠিত হবে কাউন্সিল। এই মতবিনিময় সভা তারই অংশ বলে জানা গেছে। এদিকে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এর প্রস্তুতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি বলে মন্তব্য করেন। বলেন, গণতন্ত্রে সরকার তার কাজ করবে আর বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি নেওয়া হলে তা ষড়যন্ত্রের অংশ হয়ে দাঁড়ায়। আগামীকাল ৯ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর ৩টি অঙ্গ সংগঠন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। এদেশের গণমানুষের নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনা করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক। বজ্রপাতে প্রাণহানি দিন দিন বাড়লেও তা কমাতে কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এটি প্রশমনে শত কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হলেও মাঠ পর্যায়ে এর কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক ভিত্তি ও পরিকল্পনার ঘাটতির পাশাপাশি বাস্তবায়নে অনিয়মের কারণেই প্রকল্পের সুফল মেলেনি। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দাবি, প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী হওয়ায় এর ফল পেতে সময় লাগবে। বজ্রপাত নিয়ে নাজমুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বজ্রপাতে প্রতিবছর দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি ঘটায় 2016 সালে তৎকালীন সরকার একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। এরপরই 2017 সালে শত কোটি টাকা ব্যয়ে সারা দেশে 40 লাখ তালগাছ রোপণ, 2018 সালে 62 লাখ টাকায় লাইটিং ডিটেকশন সেন্সর স্থাপন সহ একাধিক ব্যয়বহুল প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল আবহাওয়া অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এলজিইডি। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় দেখা যায়, রোপণ করা তালগাছের কোনো অস্তিত্বই নেই। এছাড়া বজ্র নিরোধক যন্ত্র ও লাইটিং ডিটেকশন সেন্সর খোলা মাঠে না বসিয়ে লোকালয়ে স্থাপন করা হয়েছে। ফলে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ জানান, বিগত সরকারের নেওয়া এসব প্রকল্পের কোনোটিই বিজ্ঞানসম্মত ছিল না। তার অভিযোগ, এসব প্রকল্পের আড়ালে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। সাবেক সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছিল এবং সেগুলো বাস্তবায়নও করেছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে এই প্রত্যেকটাই প্রজেক্টে আসলে কোনো বৈজ্ঞানিক তথ্যের উপরে ভিত্তি করে নেওয়া হয়নি। তো এইভাবে প্রথমত তালগাছের নামে রোপণের যে প্রকল্প গ্রহণের মধ্যে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তার দাবি, গৃহীত সব প্রকল্পই সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। তবে ব্যবহৃত যন্ত্রগুলোর কাভারেজ এলাকা সীমিত হওয়ায় প্রত্যাশিত ফল মিলছে না। বজ্র নিরোধক দণ্ড আমরা 15টি জেলা, 35টি উপজেলা, প্রায় 309টার মতো বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। তো এটা 100 মিটার পর্যন্ত তার রেডিয়াস। এই 100 মিটার রেডিয়াসের মধ্যে আমরা
তার ফলাফলটা, তার ইফেক্টিভনেসটা আমরা পাই। এছাড়া তালগাছ রোপণ প্রকল্পটি দীর্ঘমেয়াদী হয় এর সুফল প্রাপ্তি বিলম্বিত হচ্ছে বলেও জানান তিনি। তাল গাছের চারা রোপণ করা এটা আসলে শর্ট টার্ম বেনিফিটের জন্য নয়, এটা লং টার্ম বেনিফিট। তো সেটা থেকে বেনিফিট পেতে হলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ তাল গাছ ওই উচ্চতায় যেতে হবে, গেলে পরে আমরা ঠিক তার বেনিফিটটা পাবো। বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে স্বল্পমেয়াদী বিজ্ঞানসম্মত প্রকল্প গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির ভেতরই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব দেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে আমদানি রপ্তানি ব্যয় কমানো সম্ভব হবে না উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমানে যে মূল্যস্ফীতি তা সাময়িক। তো চুক্তি যেটি হয়েছে এটির বাস্তবায়নের সময় যদি এমন, আমি আবার পরিষ্কার করে বলছি, এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। ভারতের তাবেদারিতে এখনও বাংলাদেশ নিয়ন্ত্রিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে ক্ষমতাসীনরা রেলওয়েতে লুটপাট করে ধ্বংস করেছে। ট্রেড ইউনিয়নকে পুঁজি করে তারা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। ওই কারখানা কার কথায় যাবে, কত লোক দেশি কত লোক ইন্ডিয়ান নিতে হবে, আপনি প্রেসক্রিপশন দেবেন আর সেই প্রজেক্ট নিয়ে আমার কাছে টাকা দেবেন আর আপনি বড় লাভে টাকা ফেরত দেবেন। আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকবো। কোন দেশের নির্দেশে আমার দেশ চলবে। ৭১ থেকে শুরু করে সকল গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার জাতীয় জাদুঘরে শাপলা চত্বর গণহত্যার স্মৃতি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী। ফ্যাসিবাদ সরকার শাপলা চত্বরের মানবতা বিরোধী কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না বলেও মনে করেন জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, বিচার বহির্ভূত এসব অপরাধের বিচার নিশ্চিতে সরকারের সঙ্গে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকার রাখার আহ্বানও জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশকে সংবিধানের উপর জালিয়াতি হিসেবে আখ্যা দেন তিনি। একে বৈধতা দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে, সেটিও অবৈধ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। এখন ওনারা সেই সমস্ত কিছু বাদ রেখে একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশও অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন। বিশৃঙ্খল পুলিশ বাহিনী এখন অনেকটাই সুশৃঙ্খল বলে দাবি করেছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। তিনি আরও বলেন, আধুনিক জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তোলাই চূড়ান্ত লক্ষ্য।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ও জানান তিনি। শুক্রবার রাজধানীর খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, প্রযুক্তি নির্ভর ডিএমপি গড়ে তোলার কাজ চলছে। এমদাদুল হক খানের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি এলাকায় স্থাপিত খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বলেন, পর্যটন এলাকা হিসাবে এখানে চুরি ছিনতাই সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা বাড়ছে, তাই দ্রুত সেবা দিতেই এ ফাঁড়ি উদ্বোধন বলে জানান তিনি। ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ও আশপাশ এলাকায় রাত্রিবেলায় বিনোদন প্রেমী মানুষের ব্যাপক সমাগম হয়, যার ফলে স্থানীয় পর্যায়ে সার্বক্ষণিক শক্তিশালী পুলিশি উপস্থিতি অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান সরকার পুলিশের প্রতি আন্তরিক। পুলিশের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা একটি আধুনিক জনবান্ধব প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিগত সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি। আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। এখন দিন বদলেছে, নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। পরে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে আরো পুলিশ ফাঁড়ি করা হবে। মঞ্জুরকৃত 57টা পুলিশ ফাঁড়ি আছে। এই ফাঁড়িগুলো আমরা বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে যেখানে যেখানে ক্রাইম অ্যাফেক্টেড, যেখানে জনসংখ্যা বেড়েছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা নিয়ে যাচ্ছি। এই নিয়ে যাওয়ার কাজও চলতেছে। এই অংশ হিসাবে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি। প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর নিরাপত্তায় পুলিশ আরো সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানান ডিএমপি প্রধান। ক্রাইমকে কন্ট্রোলে আনার জন্য একদিকে আমরা ভৌত অবকাঠামো এক্সটেনশন করতেছি, ফাঁড়ি এক্সটেনশন করতেছি, পাশাপাশি আমরা টেকনোলজি এগিয়ে আগায় যাচ্ছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ২৪ ঘন্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১,৪৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি খুলনা ১, সিলেটে ৩ এবং বরিশালে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে ২৪ ঘন্টায় নতুন করে ২৮২ জনের হাম শনাক্ত হয়েছে। অপরিকল্পিত নগরায়ন, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের নদী, খাল ও নর্দমা, যা এই অঞ্চলের পরিবেশের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, কৃষিতেও পড়েছে এর বিকল্প প্রভাব। ব্যাহত হচ্ছে উৎপাদন, স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। অপরিকল্পিত নগরায়ন, শিল্প কারখানার বর্জ্য এবং অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে গাজীপুরের তুরাগ, লবলং, খিরুসহ বিভিন্ন নদী ও খাল স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে। নদী, খাল ও ড্রেনগুলো এখন পরিণত হয়েছে ময়লা পানি ও আবর্জনার স্থায়ী ভাগাড়ে। কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য এবং পৌর বর্জ্যের কারণে পানির রং কালচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আশেপাশে বসবাসরত মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। ফসলের জমিতে নামতে পারছেন না কৃষকরা। পানিতে নামলে দেখা দিচ্ছে চুলকানি সহ বিভিন্ন ধরনের রোগবালাই। কেমিস্টের পানি ময়লায় ধান শীষ নষ্ট হয়ে যায় এবং ছাতটা পড়ে যায়। ফসল না করি আমরা একটা বাড়ি কিনতে পারি না, সব পয়সা এই যে না, এই যে আমার আত পচা। এমন একটা দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ, নামলে যে খাদ যায় একের শুইলা যায়। আগে মাছ ধরতাম, বুঝছেন, অনেক মাছের চক্ষু দেখি না, আর আপনি কলা গাছ যা আছে সব বেড়ে লাগে। এটার জন্য যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। সমস্যা সমাধানে শিল্প কারখানার বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি খাল, ড্রেন নিয়মিত পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। হাউসহোল্ড যে ওয়াটার আছে সেটা টোটালটাই আসতেছে এই খালবিলগুলোতে। এটার জন্য আসলে সিটি কর্পোরেশনও বিভিন্ন দিক থেকে উদ্যোগ নিচ্ছে, যেগুলোতে তারা আমাদেরকে সাথে রাখছে। আশা করছি হয়তো দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
পরিবেশ রক্ষায় এখনই সচেতন হয়ে কঠোর পদক্ষেপ না নিলে গাজীপুরের খাল, বিল, নদীনালা সহ বিভিন্ন জলাশয় প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। 2 যুগ আগে 2 কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল, কিন্তু মহাসড়ক সংলগ্ন বাস স্টপে যাত্রী ও বাস মালিকদের আগ্রহের কারণে উদ্বোধনের মাত্র 3 মাস পর থেকেই টার্মিনালটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ফলে শহরে বেড়েছে যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ শহরকে আধুনিক ও যানজট মুক্ত করতে 2,14,70,000 টাকা ব্যয়ে নির্মাণ করা আধুনিক পৌর বাস টার্মিনালটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জায়গাটি এখন ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। প্রধান ভবনের সিমেন্ট খসে পড়েছে, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। বর্তমানে শহরের বাজার স্টেশন, নিউ ঢাকা সড়কে বাস কাউন্টার ও যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পথচারীদের। পৌর বাস টার্মিনালটি পুনরায় চালুর দাবি জানান চালকরা। কোটি কোটি সরকার সম্পদ, এই বাস স্ট্যান্ডও চালু করে দেখ, আমরা সবাই মিলে কর্ম করে খামু। এই বাস স্ট্যান্ড চালু হয়ে গেলে মনে করেন এখানকার লোকজন, সুন্দর সংস্থা এবং এখানকার যান চলাচল সুবিধা হবে, কোনো যানজট বাঁচবে না। অবহেলিত টার্মিনালটা যদি চালু হয়, মিরপুরের পার্শ্ববর্তী এলাকার অনেক বেকার লোকজন আছে, তারাও কর্ম করে খেতে পারবে। টার্মিনালটা অতি শীঘ্রই চালু করা হোক, যেন বেকারত্ব দূর হোক এবং যানজটটা মুক্ত হোক। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাস টার্মিনালটি চালু করতে ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌর প্রশাসক। বাস টার্মিনালগুলো রয়েছে, সেগুলোকে আরও যদি কোনো লজিস্টিক্স বা কোনো স্ট্রাকচারাল সাপোর্টের প্রয়োজন হয়, আমরা সেটা দিতে প্রস্তুত আছি। এবং জেলা পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে এটা যদি নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এবং বাসগুলোকে আইনের আওতায় আনা যায় এবং তাদেরকে টার্মিনালে ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে শহরে যানজট নিরসন হবে। সিরাজগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে পৌর বাস টার্মিনালটি পুনরায় সংস্কার করে সচল করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে নরসিংদীতে বিক্রির জন্য 90,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। শেষ সময়ে পশু পালনে ব্যস্ত সময় পার করছেন খামারি ও গৃহস্থরা। প্রাণী সম্পদ অফিস বলছে, বর্তমান সরকার বিদেশ থেকে কোনো পশু আমদানি করবে না। মাহবুবুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। এবছর জেলায় 90,000 কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। গোখাদ্য চড়া দামেও কোনো প্রকার ওষুধ প্রয়োগ না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজা করছেন তারা। তবে ভারত থেকে পশু আমদানি বন্ধ থাকলে লাভের আশা করছেন খামারিরা। সরকার ভালোভাবে বাইরের গরু দেশে না ঢুকার লাগে দেয়, তাইলে আমরা আশা করি এবারও আমরা লাভবান হব ইনশাল্লাহ। ভুট্টা, ভুসি, এবারে বুটের চোল্লা, এই আপনার মিক্সার, এগুলি আগের থেকে দাম অনেক বেশি, কিন্তু বেশি অনুযায়ী গরুর আপনার খরচ বেশি। এবারের কোরবানিতে বর্তমান সরকার বিদেশ থেকে কোনো পশু আমদানি করবে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। বাহির থেকে কোনো গবাদি পশু আমাদের দেশে আসবে না, সে লক্ষ্যে আমাদের দেশের গবাদি পশু দিয়ে কোরবানি চাহিদা পুরা হয়ে যাবে। সে লক্ষ্যে খামারিরা মানে লাভজনকভাবে তাদের কোরবানিযোগ্য গবাদি পশু খামারে বিক্রি করতে পারবে। কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদীতে এবছর ছোট বড় প্রায় 10,500 খামারে প্রস্তুত হয়েছে পশু। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকলেও তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য তাকে জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ কাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাল শপথ নেবেন নতুন সরকার। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান তিনি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে অমিত শাহ কলকাতায় এসে পরিষদীয় দলের বৈঠক করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিকে বিজয় থালাপাতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকলেও তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য তাকে জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে। ঐশী আলম, মোহনা সংবাদ। 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল ফুটবল দলের সঙ্গে নতুন চুক্তি করলেন কার্লো আনচেলত্তি। গেল বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি সামির জাউদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আনচেলত্তি গত বছরের মে মাসে ব্রাজিলের কোচের দায়িত্ব নেন। 66 বছর বয়সে আনচেলত্তি এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসি কোচের দায়িত্ব সামলেছেন। কোচ হিসেবে সর্বোচ্চ 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আনচেলত্তি বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক মাস ধরে সিবিএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। দর্শক, এবার চলে যাচ্ছে পত্রিকা পাতায়, জানিয়ে দিব আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে শান্তি আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা, পুষ্টির ঘাটতিও হামে মৃত্যু বাড়াচ্ছে, জাপানি ঋণের সুদের হার বাড়ল, চাপে বাংলাদেশ। এরপরে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা, হামের প্রাদুর্ভাব রোধের পাশাপাশি ডেঙ্গুর জন্য প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে বাণিজ্য মন্ত্রী। সমকাল ভারত ও চীনের 4 কেন্দ্রের বিদ্যুতের দাম অস্বাভাবিক, হাওড়ে বিপর্যয়, চাপে পড়তে পারে খাদ্য নিরাপত্তা, যুদ্ধ বন্ধের প্রস্তাবের মধ্যে হরমুজে বড় হামলা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে লাগামহীন সাইবার বুলিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু তামিলনাড়ুর বিজয়, তৃণমূল সক্রিয় করার উদ্যোগ বিএনপির। যুগান্তরের শিরোনাম পশ্চিমবঙ্গে বিজেপির শাসন, শুভেন্দুই মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভার শপথ আজ, শয্যা নেই, যন্ত্র নষ্ট, দালালের রাজত্ব, হাসপাতালেই এখন রোগ শয্যায়, শেখার ঘাটতি বড় সংকট, শিক্ষায় বরাদ্দ বাড়লেও মান নিয়ে উদ্বেগ, সর্বশেষ আছে আমার দেশ, বিচারের অপেক্ষায় 361 ভুক্তভোগী, শ্রমিক অসন্তোষে ফায়দা লুটতে সক্রিয় স্বার্থান্বেষী মহল, শক্তি বাড়িয়ে শক্ত ভিতে দাঁড়াচ্ছে এনসিপি। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।